ভোরের দিকে বাড়ি ফিরল সরফরাজ। গায়ের শুভ্র পাঞ্জাবির এখানে ওখানে লোহিত রক্তের ছিটা তাকে ক্লান্ত দেখাচ্ছে। সারারাত্রির নিশুক্তিহীনতা ভর করেছে টকটকে চোখে। সরফরাজ সিঁড়ি ভেঙে দোতলায় উঠে। বাড়ি নিঝুম। দোতলার লম্বা বারান্দার মাঝবরাবর বিষণ্ণচিত্তে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে ত্বরান্বিত বেগে পাঞ্জাবির হাতা গোটায় সরফরাজ। কবজির দিকে বেশ অনেকটা রক্ত শুকিয়ে খড়খড়ে হয়ে আছে। ইভা বিভোর ছিল। নিমগাছের শুদ্ধ অবিমিশ্র বাতাসে ভরপুর নির্জন অলিন্দ। প্রাণভরে শ্বাস নিলেই অন্তঃকরণের দীর্ঘ অস্থিরতায় দৈবাৎ সহিরতা অনুভব হয়। সে চোখ বন্ধ করেছিল। মাথার কাপড় ঘাড়ে পড়ে রয়েছে। সরফরাজ হালকা কাশে। ইভা চকিতে চোখ মেলে তাকাল। দুকদম সামনে সরফরাজকে দেখে দ্রুত মাথায় কাপড় টানে। নতমুখে দাঁড়ায়। হালকা গলায় ডাকে, ভাইজান। সরফরাজের শান্তি লাগে। সেই ডাকে হিস্রতা ধ্বংস হয়, রক্তিম চোখ নম্য হয়। দরাজ গলার স্বর নেমে যায়। এই সকালে উঠেছিস যে? আজান ও তো পড়েনি। ইভা মৃদু গলায় ওর দেয়, ঘুম ভেঙে গেছে ভাইজান। বলতে বলতেই সরফরাজের গায়ে চোখ পড়ে ইভার। রুহ কেঁপে উঠে। হায় আল্লাহ! রক্ত কিসের? আপনি ঠিক আছেন? শান্ত, নিবৃত ইভা মুহূর্তেই উত্তেজিত, আকুল হয়ে পড়ে। প্রস্ত পায়ে এগিয়ে আসে। এতক্ষণের বিষয়তৃষ্ণা শূন্য চোখ দুটিতে পলকে উৎকণ্ঠা ছেয়ে যায়। হাত দিয়ে সেই পাঞ্জাবি স্পর্শ করতেও প্রবল হৃদকম্প টের পায়। সরফরাজ হাসল, হাত উঠিয়ে ইভার মাথায় বুলিয়ে দেয়। আস্তে করে বলে, আমার রক্ত না। ইভা ভয় পায়। ভয়ে তটস্থ হয়। তবে প্রকাশ করে না। ঘাবড়ানি লুকোতে দ্রুত দৃষ্টি নত করে। নিমগাছের হাওয়া জোরে জোরে বইছে। তার ভীতি সরফরাজ বুঝতে পারে সহজেই। প্রসঙ্গ পাল্টে বলে, তোর ভাবি ঠিক আছে? তার কণ্ঠ এবার অতি নরম শোনায়। ইভা একবার ভাইয়ের চোখের দিকে তাকাল। সুন্দর চোখ দুটিতে কোনো ব্যস্ততা নেই, শীঘ্রতা নেই, অতল সিন্ধুর হিমঠান্ডা নীলজলের মতন শান্ত দৃষ্টি। ভয় পাওয়ার প্রশ্নই আসে না। ইভার ভয় কেটে যায়। সে মাথা নাড়িয়ে বলে, ভাবি ঠিক আছে ভাইজান। ঘুমাচ্ছে। রাতে তোর সাথে শুয়েছে? কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করে সরফরাজ। না, আমি আপনাদের ঘরে যেয়ে দেখে এসেছি একটু আগে। ইভার উত্তরে ধাতস্থ হয় সরফরাজ। ততক্ষণে আজান পড়ে গিয়েছে। ইভাকে ঘরে যেতে বলে সামনে এগোয় সরফরাজ। পাঞ্জাবির হাতা নেমে গেছে। রক্তের দাগ স্পষ্ট। ইভা খিচে চোখ বুজে ফেলে। মনে পড়ে, তালুকদার বাড়ির ছোট ছেলে সপ্তাহখানেক আগে তার সাথে অসভ্য আচরণ করেছিল। যেটা শুধু ভাইজান জানে। 2 তন্দ্রার ঘুম গাঢ়। আজানের শব্দ তার কানে পৌঁছয়নি। সরফরাজ শব্দ করে না। তন্দ্রা তার জন্য পাশে জায়গা রেখে শুয়েছে। হায় রে! গায়ের পাঞ্জাবি ছাড়িয়ে আলমিরা থেকে নতুন স্যান্ডোগেঞ্জি বের করে নেয়। নোংরা গায়ে তন্দ্রার কাছে যাবে না সে। স্বল্প সময়ে গোসল সেরে আসে। চুল ভেজা। পানি ঝরছে। সরফরাজ ধীরগতিতে তন্দ্রার পাশে যেয়ে বসে। এতই আস্তে বসে সে শোয়ার খাটটা বিন্দু পরিমাণও নড়ে না। তন্দ্রার ঘুম ভাঙে না। সরফরাজ দুহাতে তন্দ্রার হাত ধরে নিজের গালে চেপে রাখে অনেকক্ষণ। তারপর ডাকে, তনু। এই তনু। আদুরে গলার ডাকে পিটপিট করে তাকালো তন্দ্রা। সামনের মানুষটাকে দেখে তার চোখের নিদ হারিয়ে যায়। সরফরাজ হাসে। এই এক রমণী, যার কাছে এলে তার সমস্ত বোধবুদ্ধি লোপ পায়, সমস্ত নির্বোধ অনুভূতির আরম্ভ হয়। তন্দ্রার মায়াচোখে চেয়ে সরফরাজ পূর্বের ন্যায় মোলায়েম কণ্ঠেই বলে, আজান দিয়েছে তন্দ্রাবতী, উঠবে না? তন্দ্রা চোখ বুজে, আবার খোলে।
তার মুখ মলিন। বাইরে ভোরের দোয়েল ডাকছে। সরফরাজের কপালে পড়ে থাকা ভেজা চুল আঙুলের ছোঁয়ায় আঁচড়ে দিতে দিতে দুর্বল গলায় আওড়ায় সে, আপনি কখন এসেছেন? সরফরাজকে ওড় দেয়ার সময় দেয় না তন্দ্রা, তার আগেই দুর্বলতা দমিয়ে বিরক্তিকর ঝাঝালো স্বরে বলে, চুল মুছেননি কেন? সব ভিজে যাচ্ছে। ইস, সে এমনি শুকিয়ে যাবে, ওঠো দেখি। সময় চলে যাচ্ছে। সরফরাজ তাড়া দেয়। দুহাতে ঝাপটে তন্দ্রাকে উঠিয়ে বসায়। ধরে ধরে গোসলখানায় নিয়ে অজু করিয়ে নিয়ে আসে। মাটিতে বসে হাত পা মুছিয়ে দেয়। বিড়বিড় করে বলে, তোমার পায়ে এত পানি কেন এসেছে তনু? এজন্যেই তো হাঁটতে কষ্ট হয়। রোববার সদরে নিয়ে যাব। ঠিক আছে। সরফরাজ আঙুলের ডগা দিয়ে পা টিপে টিপে দেখে। তার চোখে দুশ্চিন্তা। তন্দ্রা কপাল কুঁচকে চেয়ে থাকে। খানিক বাদে ক্লান্ত হয়ে বলে, আপনি যে এসব করেন, কেউ দেখলে কি বলবে? এখানে আমি তুমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ তুমি? সরফরাজ উঠে দাঁড়ায়। তন্দ্রা বিছানায় পা ঝুলিয়ে বসে থাকে। পশ্চিমের জানালার দুয়ার মেলে দেয় সরফরাজ। বাড়ির পিছের কাঠালি চাপার সুঘ্রাণে ঘর মৌ মৌ করে ওঠে। জানলার সামনে পাশাপাশি দুটো জায়নামাজ বিছায় সে। একটায় তন্দ্রার চেয়ার রাখে। তন্দ্রা মাটিতে বসে সিজদা দিতে পারে না। সে অন্ত সত্তা। উবু হয়ে সিজদায় গেলে তলপেটে চাপ পড়ে। নামাজ শেষ হতেই শটান হয়ে বিছানায় শুয়ে পড়ে সরফরাজ। বাইরে সকাল হচ্ছে, অথচ তার চোখে ঘুম। সরফরাজ কপালে হাত ঠেকায়। ঘুম ঘুম গলায় বলে, তন্দ্রাবতী, মাথায় বিলি কেটে দাও। ঘুমোব। 3 বিভার হাত জ্বলছে। একটু আগে শিলপাটায় একগাদা শুকনো মরিচের ভর্তা বেটে এসেছে সে। হাতের তালু জলে ছারখার। ইভা স্টিলের ছোট্ট বলে ঠান্ডা পানিতে ঠান্ডা দুধ মিশিয়ে নিয়ে আসে। পানিতে 4টে বরফের টুকরো ভাসছে। দরজা দিকে ঢোকামাত্র বিভা করুণ গলায় তাড়া দেয়, তাড়াতাড়ি আন্না। ইভা তাড়াতাড়ি এগোয়, ধপ করে বোলটা বিছানার উপর রাখে। ঝাড়ি মেরে বলে, তুমি বাটতে গেছ কেন? কোনো দরকার ছিল? শখে গেছি, শখ লেগেছিল। খামোখা কাজকর্ম। ইভার কণ্ঠে রাগ ঝরে। বিভা তোয়াক্কা না করে পানিতে হাত ডুবিয়ে দেয়। কিছু সময় যেতেই একটু স্বস্তি মেলে। উঠোনে কড়া রোদ্দুর। ইভা জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে। উঠোনে বাহাদুর ছুটোছুটি করছে। তার হাতে লাটিম। বাড়ির সবচেয়ে ছোট সদস্য। নামে বাহাদুর হলেও স্বভাবে সে মোটেও নামের মর্যাদা রাখেনি। ভীষণ ভীতু গোছের। সরফরাজ ভাইজান চোখরা নিয়ে দুটো ধমক লাগালেই ভয় প্যান্ট ভিজিয়ে ফেলে। কোনো কিছুতে ছাড় না পেলে দৌড়ে এসে ইভার আঁচলের পিছে লুকোয়। জানে, এখানে এলেই আর কেউ কিচ্ছুটি করতে পারবে না। সরফরাজ ভাইজানও না। ইভা হাসল। তার চোখের উপর রোদের বিচরণ। তাকাতে সমস্যা হচ্ছে। ইভা কপালের উপর হাত দিকে চোখ আড়াল করার চেষ্টা করে। বিভা তন্ময় হয়ে দেখে বোনকে। ইভার রং ধবধবে ফর্সা, সে শ্যামলা। বাকি সব একই। একই নাক, একই চোখ, একই চেহারা। সে ইভার থেকে বড়। কত মিনিটের বড় তা অবশ্য সঠিক জানা নেই। জন্মের সময় তাকে বের করার পর ইভার মাথা নাকি মায়ের বুকের দিকে উঠে যাচ্ছিল। ধাত্রী নিশ্চিত কণ্ঠে বলেছিল, মরা বাচ্চা হবে। সবাই বলছিল, মরা হোক, তবু বের হোক। মায়ের অবস্থা তখন খুব খারাপ। কিন্তু না, আল্লাহর ইচ্ছায় ইভা জীবিতই হয়েছিল। ইভার গাল লালচে হয়ে গেছে। নাকের ডগা জমাট বাঁধা রক্তের ন্যায় বর্ণ। বিভা নরম গলায় শাসন করে, রোদ থেকে আয়, লাল হয়ে গেছিস। কতদিন বলেছি রোদে যাস না, রং নষ্ট হবে। ইভা তাকালো, ওড়না টেনে মুখের ঘাম মুছে। জানলা থেকে সরে আসে।
বিভার হাতের দিকে ইশারা করে বলে, জ্বলন কমেছে? বিভা পানি থেকে হাত তুলে নেয়। দুবার ঝাড়া দিয়ে আলগা পানি ঝরায়। ওড়নায় হাত মুছতে মুছতে বলে, হয়েছে, নিয়ে যা। ইভা বাধ্য মেয়ের মতো এগিয়ে আসে। সাবধানে হাতে বাটি তুলে নেয়। চলে যাবার জন্য ফিরতেই বিভা পিছু ডাকে, শোন। কি? ভাইজান কোথায়? খাচ্ছে। কেন? বিভা ওর দেয় না। ইভা চলে গেলে ঝুপ করে উঠে দাঁড়ায় সে। চুলের খোপা খুলে, কোমর ছাড়ানো ঘন মেঘের মতো ঝরঝরে চুল তার। বিভা যত্ন করে আচড়ায়। ইউসুফ বুকে ভর দিয়ে ঘুমাচ্ছে। ঘরে ঝলমলে আলো। পিঠের উপর রোদ পড়েছে, ঘেমে গেছে সে। বিভা দ্রুত ঢুকেই ছিটকিনি তুলে দেয়, দরজায় কান পেতে থাকে কতক্ষণ। কারো শব্দ শোনা যায় না। যাক, বুকের ধুকপুক কমে। হাতে খাবারের প্লেট। প্লেটে খুদের ভাত, 3 রকমের ভর্তা। কালো জিরা, শুটকি, মরিচ। মরিচ ভর্তার পরিমাণ বেশি। ইউসুফের মরিচ ভর্তা খুব পছন্দ। সে জানে বলেই অত কষ্ট করে নিজ হাতে বেটেছে। কাউকে ছুতে দেয়নি। বিভা পেছনে ঘোরে। বিছানায় চোখ পড়তেই কমে যাওয়া ধরফরানিটা ধূপ করে বেড়ে যায়। হৃদ কাঁপিয়ে ধরাম ধরাম বাজ পড়তে থাকে। ইউসুফ উদম গায়ে শুয়ে আছে। গতকাল খুব গরম পড়েছিল। গায়ে জামা দিয়ে বেচারা ঘুমোবেও কি করে? ধীর পায়ে খাটের পাশে যেয়ে দাঁড়ায় বিভা। রোদ আড়াল হয়ে যায়। ইউসুফের পিঠে ছায়া পড়ে। বিভার ইচ্ছে হয় ওড়নার আঁচলে সেই পিঠের ঘাম মুছে দিতে, কিন্তু পারে না। সংকোচ হয়। নিষ্পৃহ চেয়ে থাকে বিভা। পুরুষ মানুষের এত রূপ থেকে লাভ কি? ইউসুফ হঠাৎই চোখ মেলে। অনেকক্ষণ পিঠে গরম লাগছে না। রোদের বিপরীতে পরিচিত নারীর ছায়া। চিনতে অসুবিধা হয় না। ইউসুফ উঠে বসে একবার বিভার দিকে তাকালো, চোখে চোখ পড়ে। ইউসুফ চোখ নামিয়ে নেয়। ঘুমভাঙা জড়ানো গলায় বলে, কি হয়েছে? বিভা চটপট হাতের প্লেটটা পাশের টেবিলে রাখতে রাখতে ওর দেয়, চাচি পাঠিয়েছে, আপনার নাস্তা। ইউসুফ হঠাৎই বিব্রত বোধ করে। তার গায়ে শার্ট নেই। আশেপাশে শার্ট খোঁজে, পায় না। রাতে গোসল থেকে বের হয়ে আর পরা হয়নি। দক্ষিণের জানালা দিয়ে সুন্দর বাতাস এসেছে। খালি গায়ে আরাম করে শুয়েছিল সে। বিভা হা করে চেয়ে আছে। সে চোখ সরাতে পারে না। ইউসুফের লজ্জা বাড়ে। বিভাকে পাশ কাটিয়ে আলমারি থেকে শার্ট বের করে দ্রুত গায়ে চড়ায়। বোতাম আটকাতে আটকাতে বলল, যাও, আমি খেয়ে নিব। বিভা যায় না। ধূপ করে বিছানায় বসে ভারী নির্বিকার গলায় বলে, পড়ে যাব। কথাটা বলে আর চোখে ইউসুফের দিকে তাকালো। ইউসুফের প্রতিক্রিয়া নেই। গলায় তোয়ালে ঝুলিয়ে গোসলখানায় ঢুকে গেল সে। বিভা ঠায় বসে থাকে। ইউসুফ বের হয়ে দেখে ঘর গোছানো, বিছানা ঝাড়া, নতুন চাদর দেয়া হয়েছে, মশারি ভাঁজ করে রাখা। যদিও টাঙানো ছিল না। বিছানার এক কোণে মুচড়িয়ে রেখে দিয়েছিল। চেয়ারের এলোমেলো কাপড়গুলো নেই। বোধহয় আলমারিতে রাখা হয়েছে। নতুন নয়, ইউসুফ অবাক হয় না। বিভা বিছানায় পা তুলে বসেছে, ইউসুফ যেখানে ঘুমিয়েছিল। ইউসুফ ঘড়ির দিকে তাকালো। বিভা এসেছে 20 মিনিট পার হয়ে গেছে। যাওনি কেন? ইউসুফের ভারী গলা। বললাম তো পড়ে যাব। বিভা পূর্বের ন্যায় নির্বিকার। পড়ে হয়নি এখনো? না। ইউসুফ প্রত্যুত্তর করে না। টেবিল থেকে কি একটা কাগজ তুলে নেয়। মনোযোগ দিয়ে দেখে। বিভা অধৈর্য হয়ে পড়ে। খাবার খাচ্ছেন না কেন? ঠান্ডা হচ্ছে তো। ইউসুফ না তাকিয়েই ওর দেয়, পরে খাব। বিভা দ্বিরুক্তি করে না। আস্তে আস্তে পায়ে ঝিম ধরে যায়। ইউসুফ আরও সময় কাগজ নিয়ে থাকে।
তারপর উঠে যায়। প্লেট নিয়ে আবার চেয়ারে এসে বসে। বিভা বিছানা ছেড়ে দাঁড়াতে নেয়। বলে, এখানে বসেন, ওখানে কষ্ট হবে খেতে। ইউসুফ মৃদুকণ্ঠে তাকে থামিয়ে দেয়, না, বসো তুমি, সমস্যা নেই। বলতে বলতেই মুখে খাবার তুলে সে। বেচারি বিভা উৎসুক হয়ে চেয়ে থাকে। ইউসুফ নিঃশব্দে খেয়ে যায়। মুখ দেখে বোঝা যায় না তার ভালো লেগেছে নাকি। লাজলজ্জার মাথা খেয়ে বিভা আগ বাড়িয়ে জিজ্ঞেস করে, ভর্তা কেমন হয়েছে? ভর্তার মতোই হয়েছে। মজা হয়েছে? ইউসুফ একটু সময় নেয়। তারপর বলে, মরিচেরটায় ঝাল বেশি। বিভা দপ করে নিভে, মরিচের ভর্তা তো ঝালই হবে। ঝাল হয় জানি, এটা বেশি ঝাল। আর অন্যগুলো? অন্যগুলো ঠিক আছে, শুধু মরিচেরটাই খারাপ। খারাপ বলিনি, ঝাল বলেছি। ইউসুফের নিচু স্বর। বিভার প্রশ্নে সে আগ্রহ দেখায় না। বিভা ক্রুদ্ধ চোখে চেয়ে থাকে। সেই অভিমানী দৃষ্টিতে ফিরেও তাকায় না ইউসুফ। কিশোরী, আবেগী বিভা আচমকাই ফেটে পড়ে। বালিশের পাশে রাখা ইউসুফের মুঠোফোনটা নিয়ে সজোরে ছুঁড়ে মারে মেঝেতে। ডিসপ্লের কাচ চুরমার হয়ে ছড়িয়ে যায়, ব্যাটারি দূরে যেয়ে পড়ে। ইউসুফ খাওয়া থামায়। শান্ত চোখে পায়ের কাছে দেখে একবার। ফোনের আর কিছু বাকি নেই। বিভার রাগ কমে না। খাটের পাশের টেবিলটার ওপর রাখা জগ থেকে গ্লাস ভর্তি করে পানি ডালে সে। পর গ্লাসটা নিয়ে ইউসুফের কাগজপত্রে ঠাসা টেবিলের উপর রেখে গম্ভীর গলায় বলে, বেশি ঝাল লাগলে খেয়েন না, প্লেট রেখে দিন। জমিলার মা এসে নিয়ে যাবে। আসি। তার কণ্ঠ ভারী ভার ভার শোনায়। ইউসুফ নীরবে লোকমা তোলে, ধীরগতিতে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল বাড়িয়ে বিভার পায়ের কাছের টুকরোটা নিজের দিকে নিয়ে আসে। পেছনে ঘুরলেই মেয়েটার পায়ে বিঁধত। বিভা তার ওরের অপেক্ষা করে না। শেষবারের মতন ইউসুফের মুখে অনুরাগী বেদনার দৃষ্টি বুলিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। 4 বিকেলের দিকে শোরগোল পড়ে যায় গ্রামের শান্ত বাতাসে। মুখে মুখে কথা ঘুরে বেড়ায়, তালুকদার বাড়ির ছোট ছেলে মইদুলকে বর্দিঘির ঝোপের পাশে পাওয়া গেছে। মৃতপ্রায় শরীর। অবস্থা ভালো না, বাঁচবে কিনা সন্দেহ। সদরের হাসপাতালে নিয়ে গিয়েছে শোনা যায়। জমিলার মা রসিয়ে রসিয়ে ছোট চাচিকে বলে, খালাম্মা, পোলায় মনে হয় বাঁচব না। তয় ভালোই হইছে। পোলার চরিত্র ভালা না তো। অসভ্যের ঘরে অসভ্য একটা। দুনিয়ায় নষ্ট। মাইয়া মানুষ দেখলেই জিভ লকলক করে। ছোট ছোট পোলাপানগুলা শান্তিতে মকতবেও যাইতে পারে না। শালা নিমো খারাপ। কেউ জানে না মনে করছেন? এই অবস্থা। গেরামের প্রত্যেকটা মানুষ খুশি। বাইরে তো দেখাইব না, কিন্তু ভিতরে ভিতরে। আহা জমিলা, যেমনই হোক, মানুষ তো। দোয়া কর যেন বেঁচে ফিরে। ধুরো, রাখেন আপনার দোয়া। যা করছে না আপা। হাত পা নাকি কিছু রাখে নাই। মুখ বাইরায় ছেইচ্ছা ফেলছে। হাতের আঙ্গুলডি কাইটটা থয়ে নাই। বজ্জাত ব্যাডার এক্কেরে উচিত শাস্তি। ধ্যাত, চুপ কর। জমিলা মুখ বাঁকা করে। আরও কিছু বলতে যাচ্ছিল, জাহানারা পুনরায় ধমক লাগান। জমিলার রাজ্যের যত অকর্মের কথা। কাজে দেরি হচ্ছে। ইভা রান্নাঘরের দরজা ঘেঁষে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার গা শিউরে শিউরে উঠে। বাহাদুর কোত্থেকে উদয় হয়ে ঝুপ করে হাত টেনে ধরে। ইভা চমকে যায়, মৃদু চিৎকার করে উঠে। জাহানারা ফিরে তাকান। বাহাদুর অপ্রস্তুত ভঙ্গিতে ধরে রাখা হাত নাড়িয়ে বলে, কি হলো বুবু? ইভা বাহাদুরের মুখের দিকে তাকাল। চোরা কণ্ঠে বলে, না কিছু না, হঠাৎ ধরলি তো। ইভা স্বাভাবিক হবার চেষ্টা করে। আদুরে হাতে বাহাদুরের ছোট্ট ছোট্ট চুল এলোমেলো করে দেয়। বাইরে সন্ধ্যা হয়ে গেছে।
জাহানারা উঠে লবণগোলা পানি খাইয়ে দেয় ইভাকে। মনে মনে দোয়া পড়ে সারা গায়ে ফু দিয়ে দেয়। স্নেহের গলায় বলে, দিন দুপুরে ভয় পায় কেউ? যা, বৌমার কাছে যা, গল্প কর গিয়ে, ভালো লাগবে। বিভা কোথায়? আপা তো সেই যে দুপুরে শুলো, আর দরজা খোলেনি। আচ্ছা, ও ঘুমাক, তোরাই যা। বাহাদুর ইভার হাত ধরে রেখেছে। তার বুবুর হাতগুলো তুলোর মতন নরম। শক্ত করে ধরলে মনে হয় হাওয়াই মিঠাইয়ের মতো মিয়ে যাবে। বাহাদুরের মনে ভয় হয়। সে কখনো বুবুর হাত চাপ দিয়ে ধরে না। যদি বুবু ব্যথা পায়, যদি সত্যিই হাত মিয়ে যায়। আজগুবি চিন্তা ভাবতে ভাবতেই পা ফসকে যায় বাহাদুরের। ইভা তাড়াহুড়ো করে সামলায়। আস্তে, সিঁড়ি দেখে উঠো। চোখ কই থাকে? বাহাদুর হাসল। একটু পর বলল, মেঘদিঘিতে কি সুন্দর শাপলা ফুটেছে বুবু, গায়ে বেগুনি রং। আজ তো যেতে পারলাম না, ওদিকে বেজায় ভিড়। কাল তোমাকে নিয়ে যাব। আচ্ছা। মেঘদিঘির নাম শুনে খুশি হবার বদলে আজ শরীরে গা কাটা দেয় ইভার। গলা শুকিয়ে আসে। বাহাদুর আবার প্রশ্ন করে। এবার হেসে ফেলে ইভা। বাহাদুরের মাথায় আলতো চাটি মেরে বলে, এই অসভ্য, তুই আমাকে নিয়ে যাস নাকি আমি তোকে নিয়ে যাই? গ্রাম শুনশান, নিরিবিলি। সাঝের প্রভা ছেড়ে তিমির রাত্রির ঢল নেমেছে। দুটো হুতুম প্যাঁচা বুদ বুদ করে ডাকছে। কণ্ঠস্বর ভিন্ন। পুকুরের নিষ্কম পানিতে একটু পরপর মৃদু তরঙ্গের আওয়াজ হচ্ছে, গুইসাপ হয়তো। তন্দ্রার ঘর থেকে ফিরে এসেই ইভার প্রচণ্ড মাথা ব্যথা উঠল। কপালের দুপাশ টনটন করতে থাকল। আজেবাজে কুৎসিত কুচকুচে সরিতিতে মাথা ঠেসে উঠল। শেষমেশ ব্যথায় টিকতে না পেরে পরপর 3 বার বমি করে কাহিল হয়ে পড়ল সে। রাতের খাবার খাওয়ার শক্তি হল না। 9টা বাজতে না বাজতেই বিছানাপত্তর ঝাড় দিয়ে হালকা বাতি জ্বালিয়ে শুয়ে পড়ল ইভা। বাহাদুর সবুজাব অন্ধকারে ঠাট হয়ে বসে রয়। বুবুর কি হল? রাতে ইভার কাছেই ঘুমায় বাহাদুর। সবসময়, সেই ছোট থেকেই। ইভা চোখ বুঝতে পারে না, বিশ্রী দৃশ্য ভেসে ওঠে। চোখ খোলা রাখতে পারে না, মাথা ব্যথা বাড়ে। দোটানায় অসহ্য হয়ে অনবরত পাশ বদলায় সে। বামকাত ডানকাত ঘুরতে থাকে। বুবুর ছটফটানি দেখে ভীতু বাহাদুর মিহি স্বরে বলে, বুবু, চাচিমাকে ডাকব? ইভা ব্যথায় কাবু হওয়া কণ্ঠে ওর দেয়, না না, দরকার নেই। তুই খেয়ে ঘুমাস কিন্তু। চাচিমা ডাকতে এলে বলবি বুবুর মাথা ব্যথা। খাবে না। দক্ষিণের জানলা দিয়ে ঝরঝরে হাওয়া আসছে। ইভা রুগ্ন স্বরে বাহাদুরকে জানলা আটকে দিতে বলে, বাতাস সহ্য হচ্ছে না। বাহাদুর জানলা আটকে আসে। ইভা চোখ বুজেছে তখন। হালকা সবুজ আলোয় কেমন পাংশুটে মলিন দেখাচ্ছে ধবধবে শ্বেতাঙ্গ মেয়েটিকে। 10টার দিকে জাহানারা খাবার জন্য ডাকতে আসেন। ইভা তখন গভীর ঘুম। তার ছোট্ট শরীরে দুটো কাঁথা জড়িয়ে দিয়েছে বাহাদুর। জাহানারা অবাক হন। এই অবেলায় কাঁথা মুড়িয়ে মেয়ের কিসের ঘুম? বাহাদুর ফিসফিস গলায় জানায়, বুবুর মাথা ব্যথা। শব্দ করো না। জাহানারা কিছুক্ষণ মৌন চেয়ে রইলেন। পর বাহাদুরকে নিয়ে নিঃশব্দে বেরিয়ে গেলেন ঘরের দরজা ভিড়িয়ে। খাবার টেবিলে ইউসুফকে দেখা যায় আগে থেকেই। রোজ তাকে ডেকে ডেকে আনতে হয়। জাহানারা মিষ্টি করে হাসলেন। ইউসুফকে দেখামাত্রই চাচিমার হাত ছেড়ে ছুটে গেল বাহাদুর। ইউসুফ বিস্তর হেসে ঝুপ করে ডান পায়ের উপর উঠিয়ে বসালো তাকে। মাথায় চুমু খেয়ে বলল, তোকে তো দেখাই যায় না রে। থাকিস কই আব্বা? বাহাদুর দাঁত বের করে হাসল। ইউসুফ মাথায় আদর করে দেয়। জাহানারার দিকে চেয়ে বলে, ইভা কোথায় আম্মা? জাহানারা ভাত বাড়তে বাড়তে ওর দেন, খাবে না, মাথা ব্যথা। ঘুমিয়ে পড়েছে।
ইউসুফ ওহ বলে মাথা নাড়ায়। গ্লাসে পানি ডালে। দুচুমুক খেয়ে বলে, বিভা আসছে, ঘুমাচ্ছিল তো, মাত্র ডেকে এলাম। ধর। জাহানারা খাবারের প্লেট এগিয়ে দেন। আরেকটা প্লেট নিয়ে বিভার ভাত বাড়ে। এ সময় ঘুমাচ্ছিল? শরীর খারাপ? না না, এমনই। ইউসুফ বিনা বিলম্বে খাওয়া শুরু করে। প্রথম লোকমাটা বাহাদুরের মুখে তুলে দেয়। বাহাদুর ছোট মানুষ, 6 বছর চলছে মাত্র। একা হাতে খেতে পারে না, মাখিয়ে ফেলে। সবসময় ইভা খাইয়ে দেয়, ইভা নেই বিধায় ইউসুফ খাইয়ে দিচ্ছে। বাহাদুরের মুখে আরেক লোকমা তুলে দিতেই বিভা নামে। ঘুমে চোখমুখ ফুলে গেছে। চেয়ার টেনে বসতে বসতে বলে, বাহাদুর এদিক আয়, খাইয়ে দেই। আমি দিচ্ছি, তুমি খাও। আমি খাব না। ওকে খাওয়াতেই এসেছি। খাবে না কেন? জাহানারা রান্নাঘরে গেছেন। হলরুমে কেউ নেই। সরফরাজ রাত করে ফিরে। সে একা একাই খায়। ইউসুফ ওরের অপেক্ষা করে। বিভা চেয়ার ছেড়ে উঠে যায়। বলে, আপনি খাইয়ে দিন তাহলে, আমি যাই। বিভা খেতে বলেছি। আম্মা ভাত বেড়েছে, খেয়ে যাও। বিভা ধপ করে বসে পড়ে। আস্তে করে প্লেটটা নিজের দিকে টেনে নেয়। 6 অন্ধিকা গাঢ়। বিশালকায় জ্যোৎস্নানাথ অকৃপণ হাতে দীপ্তি বিলাচ্ছে। গাছের পাতা অশান্ত। দমকা সমীরণ সুরসুরি দিয়ে যাচ্ছে সবুজ পাতার কাগজি গায়ে। বাতাসের রসিকতায় খিলখিলিয়ে হেসে উঠছে তারা। ঝিরঝির হাসির শব্দে জমাট নীরবতা কাটছে ক্রমশ। একাকী দেয়ালঘড়িটার কাঁটা যখন 12টার ঘর ছাড়ালো ঠক, তখনই একান্ত নিজস্ব নিষ্ঠুর মানবের দ্বারে এসে উপস্থিত হল এক অভিমানী মানবী। মনের অভিমানগুলো লুকোতে সক্ষম হলেও চোখের অভিমানগুলো লুকোতে ব্যর্থ সেই অষ্টাদশী শ্যামময়ী। বিভা সাবধানে দরজা ঠেলল। ইউসুফ ঘুমিয়ে পড়েছে হয়তো। কালে ভদ্রে 1-2 দিন জেগে থাকে। তবু নিজের কাজ নিয়ে। হা, তার জন্য অপেক্ষাই বা করবে কেন? কে সে? প্রশ্নের ওর মিলল না। বিভা মনে মনেই হাতড়ে বেড়াল। মনের হাতে ধরা পড়ল ফাঁকা টুকরো কাগজ। সাদা কাগজ। কিচ্ছুটি লেখা নেই সেখানে। কিচ্ছু না। ইউসুফ জেগেছিল। বিছানার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসেছিল। বিভা ঢুকতেই থমকাল। থমকানো দৃষ্টি ইউসুফের দিকে নিবন্ধ হতেই চোখ মেলল ইউসুফ। চোখাচোখি হল হঠাৎই। ইউসুফ সহির চেয়ে রইল বিভার কাজলরঙা পদ্ম চোখে। ঘরে নীলাভ আলো। মেয়েটার রোজকার কাজ। রাত গভীর হলেই নিঃশব্দে ঘরে আসবে, কতক্ষণ তার দিকে চেয়ে থাকবে, আবার নিঃশব্দে চলে যাবে। সে জেগে থাকলেও, ঘুমিয়ে থাকলেও। বিভা আসবেই। যদি ঘুমিয়ে থাকে, তবে ভোরবেলা জানলার টেনে দেয়া পর্দা দেখে বুঝে যায় বিভা এসেছিল, এলোমেলো করে রাখা টেবিলের গোছানো কাগজ দেখে বুঝে যায় বিভা এসেছিল, খালি জগটার ভরা পানি দেখে বুঝে যায় বিভা এসেছিল, কনকনে শীতে গায়ে টেনে দেয়া কাঁথাটা দেখে বুঝে যায় বিভা এসেছিল। ইউসুফ দীর্ঘশ্বাস ছাড়ে। তার চোখে মগ্নতা নেই, স্নিগ্ধতা নেই, মানা নেই, বাধা নেই, সম্মতিও নেই। শূন্য নির্বিকার চাহনি। তবু কেমন চেয়ে আছে। বিভা চোখ নামিয়ে নেয়। দরজা আটকে মৃদু পায়ে বিছানায় যেয়ে বসে। ইউসুফ চেয়েই আছে। বিভা 2-1 বার তাকায়। ইউসুফকে একইভাবে চেয়ে থাকতে দেখে আবার মাথা নত করে। এত কঠিন কেন লোকটা? এত পাষাণ, এত নির্দয়, এত নির্মম কেন? সময় যায়। মান বাড়ে। নিকটেও দূরত্ব বাড়ে। ক্লান্ত ইউসুফ আবার চোখ বুজে। হাত উঠিয়ে মাথার পিছে ঠেকায়। এই সর্বনাশা প্রণয়ীকে সে কি করে বুঝো দিবে? বিভা ওঠে জানলার ধারে গিয়ে দাঁড়ায়। মসৃণ বাতাসে অলকবন্ধন ছুটে যায়।
ঢিলে খোপার কাঁটাটা মৃদু শব্দ তুলে মেঝেতে পড়ে যেতেই পেছনে থেকে ভরাট কণ্ঠ ভেসে আসে। বিভা, ঘরে যাও, রাত হয়েছে। বিভা একবার পিছে তাকায়। ইউসুফ চোখ বুজেই রেখেছে। ইউসুফের আদেশ উপেক্ষা করেই আবার আকাশের দিকে তাকায় বিভা। নীলচে তারার ঝকঝকে আকাশ। ইউসুফ চোখ খোলে এবার, গলা হালকা বাড়িয়ে নরম স্বরে ডাকে, বিভা। বিভা ফিরে তাকায় না। জানলার ধরে রাখা হাতটা শক্ত করে। ইউসুফ ছোট্ট শ্বাস ফেলে আবার ডাকে, বিভা, ডাকছি না? বিভা ঢোক গিলে চোখ ভরা পানি নিয়ে অনবরত পলক ফেলে। অভিজ্ঞদের ন্যায় কান্না লুকিয়ে পেছনে ঘুরতে ঘুরতে নিচু স্বরে বলেন, ঘরে যাও। আপনি ঘুমোবেন না? ঘুমাবো, তুমি যাও। বিভা চুপ করে থাকে অনেকক্ষণ। তারপর অত্যন্ত ক্ষীণ গলায় বলে, আপনি আমাকে ভালোবাসেন না কেন? ইউসুফ ওর দেয় না। বিভার থেকে দৃষ্টি সরিয়ে নেয়। পিঠের পিছের বালিশটা ঠিক করে রাখতে রাখতে নির্বিকার গলায় বলে, ঘরে যাও বিভা। অপমানে জর্জরিত বিভা ঠোঁট চেপে অশ্রু আটকায়। ধরা গলায় বলে, আপনি আমাকে কিছু বলেন না কেন? আমি বললে শুনবে তুমি? আমি শুনি না আপনার কথা? কই শুনছ? আমি যেতে বলছি, তুমি গিয়েছ? ওরে চুপ হয়ে যায় বিভা। চোখের পানি বারণ মানে না। দুফোঁটা জল টুপ করে দুগাল বেয়ে গড়িয়ে যায়। খুব নিভৃতে, খুব নীরবে ভেতরে ভেতরে হাউমাউ করে ডুকরে উঠে বিভা। ইউসুফ শান্ত চোখে দেখে কৃষ্ণময়ীর কান্না। কিছু বলে না। বিভা ধীর পায়ে এগিয়ে আসে। আস্তে করে বলে, মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছে কি জানেন? আপনার মুখ থেকে ভালোবাসি শোনা। একবার হলেও। মিথ্যে হলেও। অতন্দ্রিতা নয়নে জানলার লোহার শিকে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে তন্দ্রা। মেয়েটার চোখে ঘুমের ছিটেফোঁটা নেই। অপেক্ষারত চোখ দুটো নিষ্পলক চেয়ে আছে বাড়ির লোহার ফটকে। সরফরাজ ফিরেনি এখনো। দীর্ঘক্ষণ একাধারে চেয়ে থাকায় চোখে জ্বলছে। তন্দ্রা চোখ বুজে। কোণ দিয়ে আচমকাই এক ফোঁটা তাজা জল গড়ায়। নাকের পাশ গড়িয়ে ঠোঁটের কাছে জমে। মানুষটা এত ব্যস্ত থাকে। দুদণ্ড নির্ভার শ্বাস ফেলার সময় পায় না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত খুব কম দিন আছে যে সরফরাজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। রাতের খাবারটা একসাথে খাওয়া হয়েছে। তন্দ্রার অভিযোগ করার জায়গা নেই। মা, বাবা, ছোট দুই বোন, বাহাদুর, তার, আবার এখন তো নতুন একজন আসছে, সবার খেয়াল রাখার অঘোষিত দায়িত্ব সরফরাজের। সে বাড়ির বড় ছেলে। মানুষটা এক বিন্দু কমতি রাখে না। বন্ধুটোকে একটু হলেই চোখে হারায়। সরফরাজের বাবারা দুই ভাই। সরফরাজের বাবা বড়, ইউসুফের বাবা ছোট। সরফরাজ ইউসুফ পিঠাপিঠি হলেও বিভারা তাদের চেয়ে অনেক ছোট। তন্দ্রা একমনে ভাবে, এই তো বছর দুয়েক আগে তাদের যখন বিয়ে হল, প্রথম রাতে প্রথমবারের মতন শ্যামরঙা টানটান চেহারার টগবগে পুরুষটিকে দেখে তন্দ্রা ভেবেছিল ইনি বোধহয় প্রচণ্ড রাগী। সে তোতলাচ্ছিল। ভয় গলা দিয়ে কথা অবধি বেরোচ্ছিল না। মনে হচ্ছিল এই বুঝি দিল ঘরকাঁপানো ধমক। কিন্তু না। তার অবস্থা দেখে উল্টো হো হো করে হেসে ফেলেছিল সরফরাজ। মাথায় হাত রেখে সহজ গলায় বলেছিল, এই মেয়ে, এত ভয় পাচ্ছ কেন? আমি কি মারব নাকি তোমাকে? কসাই কসাই মনে হচ্ছে? ঘুমিয়ে পড়ো। ভয়ের কিছু নেই। তন্দ্রার ঘোর কাটে। হাতের পিঠে আলতো করে ঠোঁটের কাছে জমা জল মুছে পুনরায় ফটকে তাকাতেই দেখে দারোয়ান চাচা দরজা খুলে দিচ্ছে, গাড়ি ঢুকছে। সাদা গাড়ি। হেডলাইট নিভল। তন্দ্রা দ্রুত গোসলখানায় ঢুকে চোখে মুখে পানি দিয়ে আসতে আসতেই দেখে সরফরাজ খাটে বসে পাঞ্জাবির বোতাম ছাড়াচ্ছে। তন্দ্রাকে দেখতেই ক্লান্ত শ্রান্ত নিচু স্বরে বলে, তুমি ঘুমাওনি কেন তনু? তোমার নামের সাথে তোমার বিন্দুমাত্র মিল নেই। তোমার বাবা কি দেখে তোমার নাম তন্দ্রা রেখেছে বলো তো?
নামে ঘুম অথচ চোখে ঘুম নেই। তোমার নামটা বড় বেমানান। আমার কথা না শোনো, অন্তত নিজের নামের মান রাখার জন্য হলেও রাত 10টার মধ্যে কম্বল জড়িয়ে ঘুমিয়ে পড়া উচিত তোমার। তন্দ্রা চোখমুখ কুচকায়। আমার নাম বাবা রাখেনি, মা রেখেছে। আপনি সবসময় ভুল বলেন। উদ্ধার করেছে নাম রেখে। শোনো তনু, আমি ভেবেছি কদিন পর মেয়ের আকিকার সাথে তোমারও আরেকটা আকিকা করে দিয়ে দিব। ভালো হবে না? তন্দ্রা নাক ফুলিয়ে তাকাল। সরফরাজ আচমকাই শব্দ করে হেসে ফেলে। হাসতে হাসতেই বলে, এখন আবার ভ্যা ভ্যা করে কেঁদে দিও না কিন্তু। তন্দ্রা মাথা নুয়ে ফেলল। অধরকোণে ঠাঁই পেল এক চিলতে নরম হাসি। কাছে যেয়ে বিছানা থেকে সরফরাজের পাঞ্জাবি হাতে তুলে নিতেই কনুই চেপে তাকে কোলে বসায় সরফরাজ। তন্দ্রা আতকে উঠে। পাগল নাকি? আমার ওজন দেখেছেন? সরফরাজ হাসে। তন্দ্রার দুগালে হাত রাখে। বড় হাতে রাজলায় তন্দ্রার সেই ছোট্ট রক্তিম লাজুক মুখটা ভারী সুন্দর দেখায়। সরফরাজ অপলক চেয়ে থাকে অনেকক্ষণ। তন্দ্রা ধীরগলায় বলে, ছাড়ুন, ভাত খাবেন না? সরফরাজ ছেড়ে দেয়। তন্দ্রা উঠে যেতেই ক্লান্ত গলায় বলে, ভাত খাবো না তনু। মাথা ধরেছে। ঘুমাবো। বিভা, ইভা যমজ না হয়ে আপনার আর ইভার যমজ হওয়া দরকার ছিল। ভাইবোন দুজনে এক্কেবারে একরকম। ইভাটাও আজ ভাত খায়নি, মাথা ধরেছে বলে সেই 9টা বাজে ঘুমিয়ে পড়েছে। দেখি সরুন, বিছানা করে দেই। কথাটা বলেই বিছানা ঝাড়তে ব্যস্ত হয়ে পড়ে তন্দ্রা। সরফরাজ চিন্তায় মগ্ন হয়। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। সকালে সরফরাজের ডাকে ঘুম ভাঙে ইভার। ভাইয়ের কণ্ঠ কানে যেতেই পিটপিট করে চোখ মেলে সে। মাথাটা ভার হয়ে আছে এখনো। চোখ দুটোতে কেমন দপ দপ ব্যথা। বাহাদুর তাকে আষ্টেপিষ্টে ঝাপটে ধরে ঘুমাচ্ছে। ইভা আস্তে করে ঘাড় ফিরায়। ভাইয়ের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। সরফরাজ একটু ঝুঁকে তার কপালে হাত রাখে। যাক ঠান্ডা। স্বস্তি মিলে। ইভা আলতো করে বাহাদুরের হাত ছাড়িয়ে নেয়। সরফরাজ তাড়াহুড়ো করে বলার চেষ্টা করে, উঠতে হবে না। কথা শেষ হয় না। তার আগেই উঠে বসে ইভা। নিচু স্বরে বলে, বসেন ভাইজান। দাঁড়িয়ে আছেন কেন? সরফরাজ বসল। কোমল গলায় বলল, এখন কেমন আছিস? শরীর খারাপ শুনলাম। ইভা বিড়বিড় করে বলে, শরীর খারাপ না ভাইজান, একটু মাথা ব্যথা হয়েছিল। রাতে খাসনিও। ইভা অপরাধীর মতন ওর দেয়, ঘুমিয়ে পড়েছিলাম। নড়চড়ে বসে সরফরাজ। কিতক্ষণ ইভার মুখে চেয়ে থেকে আলতো করে মাথায় হাত রাখে। বলে, ওসব ভেবে শরীর খারাপ করছিস কেন বুড়ি? বলেছি না ভুলে যেতে। ইভা মাথা নুয়ে ফেলে। আস্তে করে বলে, ভাইজান আপনি ওকে। তার কণ্ঠে সংকুচিত স্বর বেরোচ্ছে না। চোখের পাতায় ঘুরপাক খায় জমিলার বর্ণনা করা মইদুলের সেই বিভৎস বর্ণনা। ভালো করেই জানে সরফরাজি করিয়েছে এমনটা। ওই বাচ্চা তোকে। সরফরাজ হঠাৎই প্রচণ্ড রেগে যায়। রক্তলাল হয়ে যায় চোখ। কপালের রগ ঠেসে উঠে। ইভা চমকে ঘুমন্ত বাহাদুরকে দিকে তাকায়। ভীত গলায় বলে, ভাইজান আসতে, বাহাদুর উঠে যাবে। সেদিন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। বিশাল দিঘির সিঁড়িঘাটে মগ্ন হয়ে বসেছিল ইভা। পাশে বাহাদুর। দিঘির স্বচ্ছ টলমলে পানিতে ইভার প্রতিচ্ছবিটাও তিরতির করে কাঁপছিল। দিঘিটা বেশি দূরে নয়। বাড়ি থেকে 2 মিনিট লাগে যেতে। দিঘির পার থেকে তাদের দোতলা বাড়িটাও দেখা যায় স্পষ্ট। বিকেলের দিকে নিরিবিলি থাকে। ইভা মাঝে মধ্যেই একাকী যেয়ে বসে থাকে সেখানে। অনেক সময় বাহাদুরকে নিয়ে যায়। দিঘির শাপলা তুলে আনে। সরফরাজের বোন বলে কেউ কোনোদিন ভুল করেও তার সাথে ভিড়ে না,
ঘুণাক্ষরেও বিরক্ত করতে আসে না। সেদিনও বসেছিল। মনটা খারাপ ছিল বিধায় আসতেও ইচ্ছে হচ্ছিল না। আর সেই অনিচ্ছাই কাল হয়ে দাঁড়িয়েছিল। সেদিনও বাহাদুরকে নিয়েই গিয়েছিল ইভা। বাহাদুর হঠাৎ কনিষ্ঠ আঙ্গুল দেখিয়ে প্রাকৃতিক বেগের ইশারা করল। ইভা অনুমতি দিতেই একছুটে দৌড়ে চোখের আড়াল হয়ে গেল। ইভা বসেই ছিল। বাহাদুর ফিরছিল না দেখে একসময় ভ্রু কুঁচকে উঠে দাঁড়ায়। মাগরিবের আজান পড়ে যাবে। চারিদিক অন্ধকার হয়ে আসছে। ছেলেটা গেল কই? পেছনে যেই ঘুরবে তক্ষুনি কে যেন মুখ চেপে ধরে। ইভা শব্দ করতে পারে না। পুরুষালী শক্ত হাতের মাঝে কাটা মুরগির মতন ছটফট করে। লোকটা তাকে পাশের ঝোপে টেনে নিয়ে যায়। গাছের সাথে গাল ঠেসে ধরে। ঘাড়ের কাছে ফিসফিসিয়ে বলে, আজ পাইছি তরে। বাহাদুর ফিরে এসেছে তখন। ইভাকে না পেয়ে বুবু বুবু বলে চেঁচাচ্ছে। ইভা দেখতে পাচ্ছিল অথচ সামান্য নড়াচড়া করার শক্তিও পাচ্ছিল না। ছোট্ট বাহাদুর ভেবেছে বুবু বোধহয় বাড়ি ফিরে গিয়েছে বিধায় সেও বাড়ির দিকে পা বাড়ায়। নিরুপায় ইভা যখন আশা প্রায় ছেড়েই দিচ্ছিল ঠিক তখনই সরফরাজকে দেখা যায় গেটের সামনে। সেদিন বাসাই ছিল সে। ইভারা এখনো দিঘির পাড়ে শুনে বেরোচ্ছিল ডেকে আনতে। ইভা দূর থেকে দেখে ভাইজানকে। মনে মনে হাজারবার আল্লাহকে ডাকে। সরফরাজ ঝুঁকে কি যেন কথা বলে বাহাদুরের সাথে। বাহাদুর বাড়ির ভিতর দৌড়ে যেতেই সে উদ্ভ্রান্তের মতন এদিকে এগিয়ে আসে। পিছের ছেলেটা ভয় পেয়ে যায়। সরফরাজ দিঘির পাশে কাছে এসে দাঁড়াতেই বিড়বিড় করে বিশ্রী গালি দিয়ে ইভাকে ছুঁড়ে ফেলে মাটিতে। সরফরাজ চমকে উঠে। দ্রুত যে ইভাকে ধরে। অজ্ঞানপ্রায় ইভা ভাইকে ঝাপটে ধরে সশব্দে ডুকরে উঠে। মইদুল উল্টোপথে দৌড় ততক্ষণে। সরফরাজ তীক্ষ্ণ চোখে মইদুলের দিকে তাকায় একবার। আবছা অন্ধকারেও চিনতে অসুবিধা হয় না। সপ্তাহখানেক পরে গতকাল বিকেলে ওই ঝোপেই মইদুলের মৃতপ্রায় দেহ পাওয়া যায়। আমি ওকে মেরে ফেলিনি এই তো বেশি ইভা। ইভা চুপ করে থাকে। মইদুল বাঁচবেও না। ভাইয়ের সামনে বলার সাহস হয় না আর। প্রসঙ্গ পাল্টে বলে, আব্বা, আম্মা আর কয়দিন ঢাকায় থাকবে? এবার নরম হল সরফরাজ। আব্বা, আম্মা ঢাকা গেছে সপ্তাহ পেরিয়েছে। আম্মার শরীরটা খারাপ ছিল, আব্বা আর ছোট চাচা মিলে ঢাকার হাসপাতালে নিয়ে গিয়েছে। ওখানে এক আত্মীয়ের বাসায় থাকছে। সরফরাজ ওর দেয়। আর 2-4 দিন। এরপরই চলে আসবে। আচ্ছা। ইভা বলার মতন কিছু পেল না। আচ্ছা ঘুমা, আসি। বেরোব। সরফরাজ উঠে দাঁড়ায়। ইভা পিছু ডাকে, ভাইজান আমি আর কখনো ওদিকে যাব না, কোনোদিন যাব না। কসম। সরফরাজ যেতে গিয়েও থেমে যায়। ফিরে এসে ইভার মাথায় চুমু খায়। বলে, কেন যাবি না? আমি একবারও মানা করেছি? তোর যখন মন চায় যাবি। ভয়ের কিছু নেই। আমি আছি না। সায়ানহের লালাভ বর্ণে অন্তরিক্ষের ধার রাঙা শুরু হতেই বিভাকে নিয়ে বেরিয়ে গেল ইউসুফ। বাসায় 2টো গাড়ি। একটা সরফরাজ নিয়ে গেছে। আরেকটা নিয়ে ইউসুফ বেরোল। উদ্দেশ্য বড় মার্কেট। রাস্তা অনেকক্ষণের। পৌঁছতে সময় লাগবে। বিভা গতকাল ফোন ভেঙেছে, নতুনটা কিনতেই বেরোচ্ছিল। সঙ্গে বিভাকে কেন নিয়ে এলো জানে না। হয়তো ফোনটা বিভা ভেঙেছে বলেই। মেয়েটা তার কথার অমান্য করে না ঠিক। বিকেলের শান্তির ঘুম ঘুমিয়েছিল। ইউসুফ একবার ডাকতেই উঠে পড়েছে। জেদ দেখিয়ে একটু আপত্তি করলেও ইউসুফের গম্ভীর কণ্ঠের কাছে টিকতে পারেনি। গাড়ি চলছে। বিভা একটু পরপর চোখ ডলছে। মুখ হা করে হাই তুলছে। হাতে খালি দইয়ের মাটির কাপ। ইউসুফ কিনে দিয়েছে আসার পথে। সে পছন্দ করে মিষ্টি। গ্রামের রাস্তা এবড়োথেবড়ো। গাড়ি সমতলে চলছে না।
তন্দ্রাচ্ছন্ন বিভার মাথাটা ঠুক করে জানালায় ঠেকে। কাঁচ নামানো, মাথার ওড়না পড়ে গেছে, দীঘল কালো চুল সাই সাই উড়ছে। ইউসুফ গাড়ির গতি কমায়, এক হাত স্টিয়ারিংয়ে রেখে আরেক হাতে বিভার হাত থেকে দইয়ের কাপটা নিয়ে সরিয়ে রাখে। জানলার কাঁচ উঠিয়ে দিয়ে সরে যায়। ভাঙা রাস্তায় এদিক ওদিক করতে করতে শ্যামময়ীর মাথাটা যেয়ে ঠেকে ইউসুফের বাহুতে। ইউসুফ এক পলক তাকায়। ঘুমন্ত বিভার মাথাটা সযত্নে বুকে নিয়ে বিড়বিড় করে বলে, তুমি জানো একপাক্ষিক, আমি জানি অপ্রকাশিত। দীর্ঘক্ষণ উসখুস করে বিভার ঘুম যখন ভাঙল, ইউসুফ তখনও ড্রাইভ করছে। নিচের ঠোঁট কামড়ে মনোযোগী চোখে সামনের কাছে তাকিয়ে আছে, যেন সেই কাছে কেউ কোটি টাকার সিনেমা চালিয়ে রেখেছে, বা বিনা পয়সায় সার্কাস দেখাচ্ছে, বা কাছে কোনো জাদু আছে। তাকালে চোখের দৃষ্টি বাড়ে। ইউসুফের শার্টের বোতাম সবকটা খোলা। একটু পরপর চুলে চালানো আঙ্গুলের ভঙ্গিটাতেও কেমন ভিন্নতা খুঁজে পায় বিভা। তার মাথাটা বন্ধ, জানলার কাছে ঠেকানো, কি ভীষণ অবহেলা, তাই না? বিভা একমনেই হাসল। কেমন গা ছাড়া হাসি, ছন্নছাড়া হতাশ হাসি। সেই হাসিতে শব্দ হল না, ঠোঁট আলগা হল না। ইউসুফ ফিরেও তাকাল না একবার। বিভা নিজ থেকেই বলল, আমি উঠেছি। তো কিছু না। হালকা গলায় ওর দিয়েই চুপ করে গেল বিভা। কিছুক্ষণ পর আবার বলল, পৌঁছিনি এখনো? ফিরছি। বিভার চোখ কপালে উঠে গেল। এতক্ষণে টনক নড়ল। বাইরে রাত, কালো ঘুটঘুটে রাত। এত রাত কখন হল? বাজে কটা? তারা তো বিকেলে বেরিয়েছিল। তবে এক পাহাড়সম বিস্ময় নিয়েই বিভা প্রশ্ন ছুড়ল, মানে? আপনি ফোন কিনেননি? কিনেছি তো, এই। ইউসুফ গাড়ির সামনের ড্রয়ারটা খুলে দিল। ভেতরে 3টা চকচকে বাক্স। বিভার বিস্ময় বিশাল এভারেস্ট ছুল। কখন কিনেছেন? এতগুলো কেন? ইউসুফ ড্রয়ারটা আটকে উঁচুকণ্ঠে বলল, তুমি ঘুমিয়েছিলে। আবার কখন ভেঙে ফেলো ঠিক অত নেই কোনো। 2 দিন পরপর এত রাস্তা বয়ে কিনতে আসাও ঝামেলা, তাই বেশি করে কিনে রাখলাম। কথায় না পেরে তো এই এক ফোনের উপরই হাত চলে তোমার। আর কি পারো? বিভা চোখমুখ কঠিন করল। মনে মনে বলল, আপনি 3টে ফোন কিনতে পারেন, অথচ 2 মিনিট কাছে বসিয়ে আমাকে নরম গলায় একটু মানা করতে পারেন না। আপনি মানা করলে আমি আর কোনোদিন আপনার ফোনে হাত দিব? আর কোনোদিন আপনাকে বিরক্ত করব? বিশ্বাস করেন, এই রাস্তার বিশাল লম্বা হেডলাইটটাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম আপনার এই গোটা 3টে ফোন আর ভীষণ নাকুচু স্বভাব আমি একদিনে ভাঙব। মইদুলের মৃত্যুর খবর পাওয়া গেল পরদিন দুপুরেই। বারান্দার রেলিং ঘেঁষে ইভা ঘণ্টাখানেক দাঁড়িয়ে রইল মেঘদিঘিতে চেয়ে। এই দিঘির নাম মেঘদিঘি না। গ্রামের লোকজন একে সাধারণ, ঝোপের পাশে থাকা পড়ে থাকা খুব নগণ্য একটা দিঘি বলেই জানে। নামকরণটা সে নিজে করেছে। দিঘির জলে পুরো আকাশটা দেখা যায়। দূর থেকে দেখলে মনে হয় একখণ্ড আকাশ এসে এই পৃথিবীতে বিছিয়ে পড়েছে। থই থই করছে মেঘ। নীল সাদা ভীষণ সুন্দর জলমেঘ। সাদা মেঘে কৃষ্ণচূড়ার ঝাঁক। দিঘির টলমলে জলে গোধূলিরাঙা আকাশের নিখুঁত প্রতিচ্ছবি ভাসছে। মাঝে 2একটা বেগুনি শাপলা। বোধ হচ্ছে আকাশের গায়ে মাথা উঁচু করে ফুটে আছে ওরা। দিঘির একপাশের পরপর 5টে লাল সিঁড়ির পর 6ষ্ঠ সিঁড়ি থেকে যেয়ে বাকিগুলো ডুবেছে পানির নিচে। ঠান্ডা পানির নিচে সেই 6ষ্ঠ সিঁড়িতেই পা ডুবিয়ে বসে আছে ইভা। আজ বাহাদুর আসেনি। আসার আগে দেখে এসেছে বিভার ঘরে বসে পেন্সিল কামড়ে কামড়ে খাতায় অঙ্ক কষছে। সে যেতেই করুণ চোখে একবার চাইল, বিভার কড়া চোখ রাঙানিতে আবার মাথা নিচু করে খাতায় মনোযোগ দিল। সেই দৃশ্য মনে পড়তেই দিঘির জলে পা নাচিয়ে খিলখিল করে হেসে ফেলল ইভা।
নির্জন জায়গাটায় ভারী অদ্ভুত সুন্দর শোনালো সেই ঝলমলে হাসির শব্দ। ক্যামেরার শাটারের সাট আওয়াজটাও এলো তখনই। ইভার পিলে চমকে উঠল। বাঁকাধের ঠিক উপরে কারো হাতের অস্তিত্ব টের পেতেই ধরফরিয়ে উঠে দাঁড়াল সে। কাঁধের সাথে লেগে সায়নের ক্যামেরাটা হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। দুহাতে আঁকড়ে কোনোরকমে বাঁচিয়ে নিল সে। মাত্র এক ধাপ উপরের সিঁড়িতে আস্ত এক অপরিচিত পুরুষ দেখে ইভার চোখমুখ ভয়ে চুপসে গেল নিমিষেই। সমস্ত গা শিউরে উঠল সর্বগ্রাসী আতঙ্কে। সায়ন ক্যামেরা থেকে চোখ তুলে এক পলক মেয়েটার পাংশুটে মুখ দেখল। এক ধাপ নিচে নামতে নামতে প্রচণ্ড বিব্রত কণ্ঠে বলল, ভয় পাবেন না, আমি আপনার ছবি তুলিনি। আগন্তুককে নামতে দেখে আপনা আপনিই পিছিয়ে গেল ইভা। সায়ন হঠাৎই চিৎকার করল, আপনি! কথা সম্পূর্ণ হল না। তার আগেই পানির নিচের পিচ্ছিল সিঁড়িতে পা পিছলে গেল ইভার। হতভম্ব সায়ন তড়িৎগতিতে হাত ধরার চেষ্টা করল। লাভ হল না। ভয়, আতঙ্কে জবুথবু ইভা চিৎকার করতেও বেমালুম ভুলে গেল যেন। থই থই পানিতে দু তিনবার তলিয়ে গিয়ে নাকে মুখে পানি ঢুকে গেল তরতর করে। শ্বাস আটকে এলো মুহূর্তেই। সাত পাঁচ না ভেবে ক্যামেরাটা সিঁড়ির উপর রেখেই পানিতে নেমে গেল সায়ন। পরপর কতগুলো সিঁড়ি পা রাখলেই নাগাল পাওয়া যাচ্ছে। আর বোকা মেয়েটা ভাসতে ভাসতে মাঝখানে চলে গেছে। সায়ন পানি হাতড়ে সামনে এগোল। আশেপাশে একটা কাকপক্ষীও নেই। ইভা ডুবছে প্রায়। সায়ন দ্রুত এক হাতে কবজি চেপে কাছে টানল। দ্বিধাগ্রস্ত হাতেই নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল ইভার তুলতুলে ছোট্ট শরীরটা। বিব্রতবোধটা যেন গলার মাঝে শক্ত কাটার মতো আটকে গেল এবার। দেখি ধরুন আমাকে, গলা ধরুন। এই মেয়ে? ইভা ধরল না। নিশ্চুপ, চৈতন্যহীন লেপ্টে রইল সায়নের বুকের মধ্যিখানে। তার ক্ষীণ শ্বাস খুব ধীরগতিতে পড়তে থাকল। খোপা খুলে যাওয়া বিশাল দৈর্ঘ্যর লম্বা লম্বা ভেজা চুলগুলো লতাপাতার মতন পেঁচিয়ে গেল সায়নের হাতে বাহুতে। ইভাকে পারে তুলে বিব্রত সায়ন এবার আরও বিব্রতবোধ করল। সন্ধে নামার আগমুহূর্তের আবছা আলোতে ইভার দিকে তাকাতেই তার প্রচণ্ড লজ্জা লাগল। বার কয়েক গালে চাপড় মেরেও লাভ হল না। শুধু ইভার মাথাটা এদিক ওদিক হল মাত্র। অজ্ঞান ইভা সেই অজ্ঞানই রইল। নিরুপায়, দিশেহারা সায়নকে মাত্র কয়েক মুহূর্তের সিদ্ধান্তে গোটা ২৭ বছরের জীবনের সবচাইতে অস্বস্তিকর কাজটাই করতে হল তখন। ইভার জ্ঞান ফিরল কিৎক্ষণের জন্য। কয়েক সেকেন্ড নিভু নিভু চেয়ে থেকে অত্যন্ত ফুরবল গলায় কিছু বলার চেষ্টা করে আবারও অচেতন হয়ে গেল সে। সায়ন আবার ডাকল, এই মেয়ে? এই মিস। আপনি? ইভার মাথাটা বামদিকে হেলে পড়ল। গালে একদলা মাটি লেপ্টে গেল রঙের মতন। দীর্ঘশ্বাস ছাড়ল সায়ন। এদিক ওদিক চাইল একবার। তার গাড়িটা একটু দূরেই পার্ক করা। সুন্দর ফিরছিল রাস্তা দিয়ে, কি করতে যে এই দিঘির ছবি তুলতে এলো কে জানে। না আসতো, না মেয়েটার সাথে দেখা হতো, না এই রকম চরম বিদঘুটে পরিস্থিতিতে পড়তে হতো। গ্রামে সন্ধ্যা হতেই রাত নামে। মানুষের আনাগোনা কমে যায়। আবার দিঘির পাশের ঝোপঝোন জাল। ভুল করে হলেও আশেপাশের কেউ তাদেরকে এমন অবস্থায় দেখলে তিলকে তাল বানাতেও বিন্দুমাত্র ভাববে না। উল্টো আরও বিরাট ঝামেলায় ফেসে যাবে অনায়াসে। এই মেয়ের বাড়ি কোথায় কে জানে? জানার কথাও না অবশ্য। ইভাকে গাড়ির পিছের সিটে শুইয়ে দিয়ে খুব আটসাট ভঙ্গিতে তার গায়ের চুপচুপে ওড়নাটা টেনে নিল সায়ন। দুহাতে চিপড়ে পানি ঝরিয়ে গায়ের উপর মেলতে যেতেই টের পেল তার হঠাৎ প্রচণ্ড লজ্জা লাগছে। লজ্জায় কানের লতি গরম হয়ে যাচ্ছে। হাত কাঁপছে, বুক কাঁপছে, মেয়েটার দিকে তাকানোতে যেন ঘোরতর, গুরুতর অপরাধ।
পুরুষ মানুষের লজ্জা কম থাকে কথাটা হঠাৎই প্রচণ্ড মিথ্যে মনে হল সায়নের। নিঝুম অদ্ভুত দিঘির পারে সায়ন নিজের ভিতরের সবচেয়ে লজ্জাশীল সত্তাটাকেই খুঁজে পেল যেন। নিজের হাঁটুর বয়সী একটা ছোট্ট মেয়েকে দেখে সারা বিশ্বের সমস্ত লজ্জা এসে ভর করল প্রাপ্তবয়স্ক চোখের পাতায়। ড্রাইভিং সিটে বসে ফোন করল সে। ফুপি, আমি ব্যাক করছি বুঝলে, পথে একটু ঝামেলা হয়েছে। সে কি, তোর না জরুরি কাজ পড়ল? সকালের মধ্যে না ফিরতে হবে? আজ আর ফেরা হয়েছে। বিড়বিড় করতে করতেই ফোন কাটল সায়ন। দিঘিকে একলা ফেলে দিঘিকন্যা সমেত গাড়ি কিছুক্ষণের মতোই চোখের আড়াল হয়ে গেল। সোনালি বিকেল সন্ধ্যার চাদরে গা ঢাকা দিল। নির্বিঘ্ন নিজর্ণতায় সবেমাত্র চাঁদের নরম আলো ছড়াল। বিভা তখনও ছোট্ট বাহাদুরকে অঙ্ক করাতে ব্যস্ত। ছেলেটা খালি পোড়ায় ফাঁকি দেয়। ঘরের বন্ধ দরজায় ঠকঠক শব্দ। ইভা এসেছে ভেবে খাতায় এটা ওটা দেখিয়ে দিতে দিতে বিভা উঁচুকণ্ঠে ওর দিল, আয়। দরজা খুলল। এক ঝলক চোখ তুলে দেখল বিভা। থতমত খেয়ে গেল সাথে সাথেই। দরজায় ইউসুফ দাঁড়িয়ে আছে। বিভা আমতা আমতা করল। মিনমিনে কণ্ঠে বলল, মানে আসেন। ইউসুফকে ব্যস্ত দেখাল। বিভার মিনমিনে কণ্ঠটা তার কান অবধিও পৌঁছাল না। ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চোখ বুলিয়ে এসে অত্যন্ত অস্থির কণ্ঠে প্রশ্ন ছুড়ল, ইভা কোথায়? তোমার সাথে নেই? বিভা কিছুক্ষণ কথাহীন চেয়ে রইল। ইউসুফের চিন্তিত চোখ দুটো তার ভীষণ সুন্দর দেখাল। তারপর বলল, না, ঘরে আছে হয়তো। ইউসুফ দুবার পলক ফেলল। চিন্তার বদলে সেখানে এসে ভর করল ভীতি। কণ্ঠ স্পষ্টতর, ঘরে নেই। দেখে এলাম তো মাত্র। বিভা ভ্রু কুচকাল, বিছানা ছেড়ে নামতে নামতে বলল, সে কি? বিকেলে বলল ওই দিঘির পাড়ে যাচ্ছে। এতক্ষণে তো ফিরে আসার কথা। আসেনি? সন্ধ্যা হয়ে গেছে। ইউসুফ মৃদুকণ্ঠে শুধাল, ওখানে গিয়েছে? আচ্ছা, আমি দেখছি। ইউসুফ চলে গেল। দিঘির পার তন্নতন্ন করে খুঁজেও ইভাকে পাওয়া গেল না। খবর পাওয়া মাত্র সরফরাজ ফিরে এলো ঘণ্টাখানেকের মধ্যেই। দিঘির আশপাশে আরও এক দফা খোঁজাখুঁজি চলল। সবার থমথমে চেহারার দিকে তাকিয়ে ইউসুফ নিচুস্বরে বলল, সরফরাজ? পানিতে একবার খুঁজে দেখব? সরফরাজ ওর দিল না। নীরবে চেয়ে রইল অন্ধকার দিঘির কুচকুচে পানিতে। ইউসুফ নামল পানিতে। ডুবকি লাগালো অনেকক্ষণ। শেষ সিঁড়িটায় দাঁড়িয়ে বুক চেপে রইল বিভা। ইউসুফ উঠল খালি হাতে। সিঁড়ির কোণে দাঁড়িয়ে থাকা বিভার টলমলে চোখ দুটোতে চেয়ে জীবনে প্রথমবারের মতন বিভাকে জানিয়ে বিভার মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করো না। বিভা ঝোড়োঝড়ো করে কেঁদে ফেলল। সেই রাতে দিঘির পাড়ে দাঁড়িয়ে পাষাণ ইউসুফ কেন যেন খুব নরম হয়ে গেল। তার নমনীয়তায় বিভার চোখের পানি মিলেমিশে একাকার হয়ে গেল ইউসুফের ভেজা চুপচুপে শার্টে। ফুপির বাসার কাছাকাছি পৌঁছে ব্রেক চাপল সায়ন। পাশের সিটে মেলে দেয়া প্রায় শুকিয়ে আসা শার্টটা নিয়ে গায়ে চড়াল। বোতাম আটকাল। উপরের লুকিং গ্লাসে চোখ পড়ল হঠাৎই। এবার আর লজ্জা পেয়ে চোখ নামাল না সায়ন। বরং চেয়ে থাকল অপলক কিছুক্ষণ। ছোট্ট আয়নায় সেই 2 মিনিটের দেখাই বোধহয় কিছু একটা হয়েছিল। নামবিহীন, শিরোনামহীন কিছু একটা। সায়ন পেছনে ঝুঁকে গিয়েছিল। হাতের পিঠে ইভার গালের কাদামাটি মুছে দিয়েছিল। লিথিশা ফুপি একা মানুষ। গ্রামের বিশাল দোতলা বাড়িটা তার প্রয়াত স্বামীর। বিয়ের 2 বছরের মাথায় স্বামীর হঠাৎ মৃত্যুর পর তিনি আর বিয়ে করেননি। সন্তান 50 মহিলাটাকে সন্দেহে পৃথিবীর সবচাইতে ভালো মানুষগুলোর কাতারে ফেলে দেয়া যায়।
বড় ভাইয়ের ছেলেকে এক পৃথিবী সমান ভালোবাসা মানুষটাকে দেখলে কেউ বলবেই না মানুষটার জীবনে এত একাকিত্ব, এত দুঃখ, এত বেদনা। সায়নের গাড়ির আলো দেখামাত্রই দৌড়ে দৌড়ে বেরিয়ে এলেন তিনি। দারোয়ান ঝিমাচ্ছিল। লিথিশা ফুপি ধমকে জাগালো তাকে। সায়নের হর্ন চাপতে হল না। দারোয়ান তাড়াহুড়ো করে বিশাল লোহার গেটটা খুলে দিল। একপাশে গাড়ি থামিয়ে সায়ন যেই না বেরাল, লিথিশা ফুপি জানলার ভেতর দিয়ে ইভার পাটুকু দেখেই আতকে উঠলেন। সায়ন, বাবা, কি করেছিস? সায়ন ওর দিল না। ফুপির উত্তেজিত হবার স্বভাব আছে। ইভাকে পাঁচকোলা করে বের করতেই লিথিশা ফুপি এবার দ্বিগুণ জোরে চেঁচালেন, হায় আল্লাহ! কি হয়েছে ওর? গা ভেজা কেন? এত ছোট মেয়ে, কোথায় পেলি? সায়ন ক্লান্ত কণ্ঠে বলল, ফুপি ভেতরে যাই। উনি অজ্ঞান। ঘরে নিয়ে যাই? আয় আয়, আমার ঘরে নিয়ে চল। ইভাকে ঘর পর্যন্ত নিয়ে যেতে যেতেই সবটা বলল সায়ন। লিথিশা ফুপি এবারও চেঁচালেন, তুই ভয় দেখালো কেন? বেচারি না জানি কত ভয় পেয়েছে। জ্ঞানটাও ফিরেনি এখনো। আল্লাহ! সায়ন চুপ করে রইল। ফুপির কথায় মনে হল ভুলটা আসলে তারই হয়েছে। ইভাকে বিছানায় শুয়ে দিয়ে ফুপির কাছে পানি চাইল সায়ন। ফুপি পানি দিলে ইভার মুখে ছিটাল। পরপর কয়েকবার পানির ছিটা পেতেই চোখ পিটপিট করল ইভা। ঝাপসা চোখে সায়নকে মুখের উপর ঝুঁকে থাকতে দেখেই গায়ের সর্বশক্তি দিয়ে দুহাত উঠিয়ে বুকে ধাক্কা লাগাল। হতবিহব্বল সায়ন বিমূঢ় চোখে তাকাল। বিড়বিড় করে বলল, ও গড! ইভার মাথা টলছে। বারবার চোখ বুজে আবার তাকাচ্ছে সে। ভেজা শরীর ঘেমে যাচ্ছে। লিথিশা ফুপি এগিয়ে এলেন। সায়ন আস্তে করে বলল, জামা বদলে তোমার কিছু পরতে দিও ফুপি, ঠান্ডা লেগে যাবে। আমি একটু শাওয়ার নিয়ে আসি। পুকুরের পানিতে নামা লেগেছে। ক্রিম কালারের তোয়ালে দিয়ে মুছিয়ে দিয়ে ইভার চুলগুলো পিঠময় ছড়িয়ে দিলেন লিথিশা। ইভার গায়ে আকাশি শাড়ি। গোসল করেছে একটু আগে। বুঝলে মা, কামিজ তো এখন পরা হয় না। শাড়ি ছাড়া কিছু নেই। একটু অপেক্ষা করো, তোমার জামাটা শুকিয়ে গেলেই ওটা পরে নিও। ইভা মাথা নাড়াল। লিথিশা আবার বললেন, সায়ন এলেই তোমার বাসায় জানাচ্ছি, সকালেই পৌঁছে দিয়ে আসবে। ভয় পেও না। আসলে ও তো জানে না তোমার বাসা কাছেই ছিল। শহর থেকে এসেছে তো। গ্রামের কাউকেই চিনে না। কাঁপছো কেন? শীত করছে। ইভা দুদিকে মাথা নাড়াল। লিথিশা তার হাত দুটো ধরলেন, শোনো মা, জীবনে সবকিছু কি আর সোজাসাপটা চলে বলো? এই আজ তুমি পানিতে না পড়লে কি সায়ন তোমাকে নিয়ে আসত? তোমার সাথে আমার দেখা হতো? এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে যে আমার আশেপাশেই কোথাও থাকে আমি জানতে পারতাম? ভাগ্যিস পুকুরে পড়েছিলে। ইভা হেসে ফেলল। হাসি নিয়েই গা কাঁপিয়ে একটা হাঁচি দিল। লিথিশা ব্যস্ত হয়ে পড়লেন, ইস! সায়ন এলো একটু পরে। ইভা একবার চোখ তুলেই মাথা নুয়ে রইল। দেখি, আপনার বাসার কারো নাম্বার দিন, জানিয়ে দেই। ইভা সরফরাজের নাম্বার বলল। লিথিশা কথা বললেন। বোনের সাথে কথা বলে সরফরাজের প্রায় থেমে যাওয়া হৃদস্পন্দন আবার প্রাণ ফিরে পেল যেন। বারবার বলল, আমি এক্ষুনি আসছি। লিথিশা অনেক করে বলে মানাল তাকে। এতরাতে আসাও বিপদ। শেষমেশ কথা হল, সকালে সে এসেই নিয়ে যাবে ইভাকে। ইভা হাঁচি দিচ্ছে বারবার। নাকের ডগা লাল হয়ে গেছে। চোখে পানি চলে আসছে। লিথিশা ব্যস্ত হয়ে পড়লেন, ইস! দাঁড়াও, গরম পানি নিয়ে আসি। লিথিশা ছুটে ছুটে বেরিয়ে গেলেন। এক আকাশ সংকোচ নিয়ে ইভার মাথায় হাত রাখল সায়ন। বলল,
আমি বুঝিনি আপনি এত ভয় পেয়ে যাবেন ইভা। ইভা নিমিলিত ভঙ্গিতে চুপসিয়ে গেল। গলা দিয়ে কথা বেরোল না। তবে মাথা ঝাঁকিয়ে দু-তিনটা হাঁচি ঠিক ওই বেরোল। লিথিশা পানি নিয়ে এলেন। সায়ন মাথা থেকে হাত সরিয়ে নিল। লিথিশা এক হাতে ধরে ইভাকে পানি খাওয়াতে খাওয়াতে বললেন, দেখ সুন্দর লাগছে না? আর কিছু ছিল না বুঝলি? শাড়িটা মনে আছে? উইয়ে গত বছর জন্মদিনে তুই উপহার দিলি যে? সায়ন মুখে বলল, মনে আছে। আর মনে মনে বলল, মেঘের মতন সুন্দর লাগছে। চলবে।